সবাইকে নমস্কার। আজ আমি তোমাদের একটা গল্প বলবো যার নাম স্মৃতি কেড়ে নিয়ে প্রতিশোধের আগুন, শেষে ক্ষমার শান্তিতেই পরিচয় ফিরে পাওয়ার গল্প। কুমোরটুলির এক সরু গলির ভেতরে অনন্যার জীবনটা মাটির মতোই নরম আর ভঙ্গুর ছিল। প্রতিদিন সকালে গঙ্গার ঘাট থেকে ভেজা মাটি তুলে আনা, আর তারপর দিনভর সেই মাটিকে রূপ দেওয়া, এটাই ছিল তার রুটিন। তার আঙুলগুলো যেন মাটির ভাষা বুঝত, অবলীলায় তৈরি করত ছোট ছোট দুর্গা, লক্ষ্মী আর কৃষ্ণ মূর্তি। কিন্তু নিজের জীবনের ভাঙা অংশগুলো সে কিছুতেই জুটতে পারত না। 5টা বছর কেটে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো এখনও ছিন্নভিন্ন। মাঝে মাঝে ঘুমের মধ্যে সে জলের শব্দ শুনত, আগুনের হলকা দেখত, আর একটা অসম্পূর্ণ ঘুমপাড়ানি গানের সুর তাকে তাড়া করে বেড়াত। ডাক্তার বলেছিল এটা নাকি এক ধরনের অ্যামনেসিয়া, বড় কোনো মানসিক আঘাতের ফল। তার হাতে একটা পদ্মফুলের মতো পোড়া দাগ ছিল, যেটা দেখলেই বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠত। অন্যদিকে হুগলি নদীর ধারে রাজচৌধুরী পরিবারের বিশাল পুরনো জমিদার বাড়িতে সময় যেন থমকে গিয়েছিল। বাড়ির কর্ত্রী অরুন্ধতী রাজচৌধুরী, যার ব্যক্তিত্ব পাথরের মূর্তির মতোই কঠিন এবং শীতল। তার একমাত্র নাতি 6 বছরের ঈশান, সেই বিশাল বাড়ির নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলত। সারাদিন শুধু একটা ভাঙা পদ্মফুলের দাগওয়ালা এক মহিলার ছবি আঁকত। মনোবিদ বলেছিলেন ঈশানের মনের গভীরে কোনো এক শূন্যতা তৈরি হয়েছে, যা তাকে ধীরে ধীরে গ্রাস করছে। তিনি পরামর্শ দিয়েছিলেন এমন একজন সঙ্গীর প্রয়োজন যে তার শৈল্পিক মনকে বুঝবে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। অরুন্ধতী দেবীর লোকেরা এমনই একজনের খোঁজ করছিল। একদিন সন্ধ্যায় যখন অনন্যা তার বানানো মূর্তিগুলো নিয়ে ঘাটের পাশে বসেছিল, তখন দুজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন, যার নাম চন্দন, বেশ বয়স্ক এবং তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। তারা অনন্যাকে একটা অদ্ভুত প্রস্তাব দেয়। দুর্গাপূজার 10 দিন ঈশানের আর্ট থেরাপিস্ট বা শিল্পের শিক্ষিকা হিসেবে থাকতে হবে। বিনিময়ে এমন পরিমাণ টাকার প্রস্তাব দেওয়া হয়, যা দিয়ে অনন্যা একটা নতুন জীবন শুরু করতে পারে। অনন্যার মনটা ডাকছিল। ওই বাড়ি, ওই পরিবার, সবকিছুই যেন তার কাছে অচেনা হয়েও এক অদ্ভুত পরিচিতির গন্ধ নিয়ে আসছিল। কিন্তু পেটের দায়ে আর নিজের একটা পরিচয় খোঁজার তাগিদে সে রাজি হয়ে যায়। সে জানত না এই 10 দিনের যাত্রা তাকে তার হারিয়ে যাওয়া অতীতের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের এক ভয়াবহ গল্প লুকিয়ে আছে। পরদিন সকালে একটা কালো গাড়ি তাকে কুমোরটুলির গলি থেকে তুলে নিয়ে হুগলি নদীর ধারের সেই বিশাল বাড়িতে পৌঁছে দেয়। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই অনন্যার বুকের ভেতরটা ছাদ করে ওঠে। বিশাল বাগান, এই পুরনো থাম, এই বারান্দার নকশা, সবকিছুই যেন তার স্বপ্নের ভাঙা টুকরোগুলোর মতো। তার মনে হচ্ছিল সে যেন নিজেরই কোনো এক ভুলে যাওয়া অধ্যায়ে ফিরে এসেছে। অনন্যা যখন রাজচৌধুরী বাড়ির বিশাল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন মনে হল যেন এক শীতল স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। বাড়ির ভেতরের বাতাস ভারী আর স্যাঁতসেঁতে, পুরনো কাঠের আসবাব আর ফিকে হয়ে যাওয়া রঙের গন্ধ নাকে আসছিল। দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো যেন তার দিকে স্থির চোখে তাকিয়েছিল। তাদের দৃষ্টিতে ছিল এক অজানা রহস্য। অরুন্ধতী দেবী তাকে বসার ঘরের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। তার তীক্ষ্ণ চোখ অনন্যার আপাদমস্তক জরিপ করছিল। তোমার নাম অনন্যা? তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। অনন্যা শুধু মাথা নাড়ল। মনে রাখবে, তুমি এখানে ঈশানের শিল্পের শিক্ষিকা হিসেবে এসেছ, এর বেশি কিছু নও। ঈশান খুব সংবেদনশীল, তার সাথে এমন কোনো আচরণ করবে না যা তার মনের ওপর প্রভাব ফেলে। কথাগুলো আদেশের মতো শোনাল। কিছুক্ষণ পর চন্দন, সেই বয়স্ক লোকটি, অনন্যাকে ঈশানের ঘরের দিকে নিয়ে গেল। যেতে যেতে সে নিচু গলায় বলল, ঈশান বাবা একা থাকতে ভালোবাসে, ওর সাথে একটু ধৈর্য ধরে মিশবেন। ঈশানের ঘরটা ছিল বিশাল, কিন্তু আসবাবপত্র প্রায় ছিল না বললেই চলে। ঘরের এক কোণে একটা ছোট টেবিলে শুধু মাটি আর আঁকার সরঞ্জাম রাখা ছিল। ঈশান সেখানেই বসেছিল, তার পিঠ ছিল দরজার দিকে। অনন্যা ঘরে ঢুকতেই সে ঘুরে তাকাল। ছেলেটার চোখ দুটো ছিল গভীর, শান্ত, কিন্তু তার দৃষ্টি ছিল অদ্ভুতভাবে তীক্ষ্ণ। সে কোনো কথা বলল না, শুধু অনন্যার হাতের পদ্মফুলের দাগটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর সে টেবিল থেকে একতাল মাটি নিয়ে অনন্যার দিকে এগিয়ে দিল। তার আঙুলগুলো যেন আপনা আপনি চলতে শুরু করল। সে নিজেও জানত না সে কি বানাচ্ছে,
কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার হাতে একটা ছোট হাতির মূর্তি তৈরি হয়ে গেল। ঈশান মূর্তিটার দিকে তাকাল, তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে একটা শব্দ উচ্চারণ করল, মা। শব্দটা শুনে অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হল, এই শব্দটা সে আগেও শুনেছে, বহুবার শুনেছে। সে নিজেকে সামলে নিল। প্রথম দিনটা এভাবেই কাটল। ঈশান কথা বলত না, কিন্তু সবসময় অনন্যার কাছাকাছি থাকত। তারা একসাথে মাটি দিয়ে মূর্তি বানাত, ছবি আঁকত। অনন্যা আবিষ্কার করল, ছেলেটার শিল্পবোধ অসাধারণ। প্রতি রাতে অনন্যা তার জন্য বরাদ্দ করা ঘরে একা বসে থাকত। এই বাড়িটা তাকে এক অদ্ভুত মায়ে বাঁধছিল। তার মনে হতো, এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল তার কাছে কিছু বলতে চায়। একদিন দুপুরে ঈশান ঘুমিয়ে পড়লে অনন্যা একা একা বাড়িটা ঘুরে দেখছিল। একটা বন্ধ ঘরের সামনে এসে তার পা দুটো আটকে গেল। দরজাটা বহু পুরনো, তাতে একটা বড় তালা ঝুলছিল। কিন্তু দরজার নিচ দিয়ে আসা জুঁই ফুলের তীব্র গন্ধটা তার নাকে এসে লাগল। এই গন্ধটা তার খুব চেনা। তার মনে হল, এই গন্ধটা তার হারিয়ে যাওয়া স্মৃতির কোনো এক অংশের সাথে জড়িয়ে আছে। সেদিন রাতে অনন্যা ঘুমের মধ্যে সেই অসম্পূর্ণ ঘুমপাড়ানি গানটা আবার শুনল, কিন্তু এবার সুরটা অনেক স্পষ্ট। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। গানের সুরটা তাকে যেন ঈশানের ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে বিছানা থেকে উঠে পা টিপে টিপে ঈশানের ঘরের সামনে এসে দাঁড়াল। ভেতর থেকে ঈশান ওই একই গানের সুর গুনগুন করছিল। অনন্যার শরীরটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। এই ছেলেটা, এই বাড়িটা, এই গান, এই গন্ধ, সবকিছুই যেন এক ভয়ঙ্কর রহস্যের জাল বুনছিল। আর সে সেই জালের কেন্দ্রে আটকে পড়ছিল। সংবাদ। তাদের মধ্যে কথার প্রয়োজন হতো না। তারা মাটির মাধ্যমে, রঙের মাধ্যমে একে অপরের সাথে কথা বলত। সে এখন মাঝে মাঝে হাসত, আর তার আঁকা ছবিগুলোতে শুধু সেই পদ্মদাগওয়ালা মহিলা থাকত না, তার পাশে একটা ছোট ছেলের ছবিও থাকত। অনন্যা বুঝতে পারছিল, ছেলেটা আসলে নিজের আর তার মায়ের ছবি আঁকছে। কিন্তু অরুন্ধতী দেবীর কড়া নজর সবসময় তাদের ওপর থাকত। তিনি প্রায়ই আচমকা তাদের ঘরে এসে দাঁড়াতেন, তার চোখে থাকত শীতল সন্দেহ। তিনি অনন্যাকে বারবার মনে করিয়ে দিতেন যে তার কাজের সীমা কতটুকু। ঈশানের সাথে বেশি ব্যক্তিগত হওয়ার চেষ্টা করবে না। তিনি একদিন অনন্যাকে বলেছিলেন, তোমার কাজ শেষ হলে তুমি চলে যাবে, ওর জীবনে কোনো স্থায়ী ছাপ ফেলার দরকার নেই। চন্দন দাসের আচরণও ছিল রহস্যময়। তিনি অনন্যার সাথে খুব কম কথা বলতেন, কিন্তু তার চোখে সবসময় একটা সহানুভূতি আর অপরাধবোধের ছায়া দেখা যেত। একদিন যখন অনন্যা বাগানে একা বসেছিল, চন্দন দাস তার পাশে একটা পুরনো, বিবর্ণ অ্যালবাম রেখে নিঃশব্দে চলে যান। অ্যালবামটা খুলতেই অনন্যার বুকের ভেতরটা ধাড়াস করে উঠল। ভেতরে রাজচৌধুরী পরিবারের অনেক ছবি ছিল, কিন্তু শেষের কয়েকটি পাতা ছেঁড়া ছিল। তবে একটা ছবির কোণায় এক অল্পবয়সী, হাসিখুশি ছেলের পাশে দাঁড়ানো এক মহিলার হাতের অংশ দেখা যাচ্ছিল। আর সেই হাতে ছিল অবিকল তার হাতের মতোই একটা পদ্মফুলের দাগ। অনন্যার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেদিন রাতে তার দুঃস্বপ্নগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে দেখল, সে একটা নৌকায় বসে আছে, তার কোলে একটা ছোট শিশু। চারিদিকে আগুন লেগেছে, আর কেউ একজন তাকে ধাক্কা দিয়ে হুগলি নদীর কালো জলে ফেলে দিচ্ছে। তার কানের কাছে বাজছিল অরুন্ধতী দেবীর সেই বরফশীতল কণ্ঠস্বর, এই বংশের রক্তে কোনো নিচু জাতের মেয়ের দাগ লাগতে পারে না। ঘুম ভেঙে অনন্যা দেখল, সে ভয়ে কাঁপছে আর তার সারা শরীর ঘামে ভেজা। তার মনে হচ্ছিল, সে আর স্বপ্নের মধ্যে নেই, সে তার নিজের অতীতের অন্ধকারে ডুবে যাচ্ছে। পরদিন সকালে সে ঠিক করল, তাকে ওই বন্ধ ঘরটার রহস্য ভেদ করতেই হবে। চন্দন দাসের কাছে সে চাবির কথা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে চমকে উঠলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু দরজা বন্ধ থাকাই ভালো, দিদিমণি। কিন্তু অনন্যার জেদ দেখে তিনি শেষ পর্যন্ত চাবির গোছাটা তার হাতে তুলে দিয়ে বললেন, যা করার সাবধানে করবেন। কর্ত্রীর নজর কিন্তু সব দিকে এসে লাগল। ঘরটা ধুলোয় ঢাকা, কিন্তু এটা কোনো সাধারণ ঘর ছিল না। এটা ছিল একটা ভাস্কর্যের স্টুডিও। চারিদিকে অসমাপ্ত মাটির মূর্তি, ক্যানভাস আর রঙের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর ঘরের ঠিক মাঝখানে একটা সাদা কাপড়ে ঢাকা বিশাল মূর্তি ছিল। অনন্যা ধীর পায়ে এগিয়ে গিয়ে কাপড়টা সরাল। আর যা দেখল, তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। এটা ছিল একটা অর্ধসমাপ্ত দুর্গার মূর্তি।
কিন্তু দেবীর মুখটা ছিল অবিকল অনন্যার মুখের আদলে গড়া। আর মূর্তির পায়ের কাছে মাটির ওপর খোদাই করে লেখা ছিল দুটো নাম, অনির্বাণ ও অনন্যা। ঠিক সেই মুহূর্তে তার মাথায় যেন বিদ্যুৎ চমকাল। অনির্বাণ রাজচৌধুরীর একমাত্র ছেলে, যে 5 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে নিজেই। তার চোখের সামনে ভেসে উঠল এক হাসিখুশি তরুণের মুখ। এই স্টুডিওতে কাটানো মুহূর্তগুলো, ভালোবাসার প্রতিশ্রুতি, আর তাদের সন্তান। তার স্মৃতি ফিরে আসছিল, ভাঙা কাচের টুকরোর মতো, যা তার হৃদয়কে রক্তাক্ত করে দিচ্ছিল। স্মৃতির দরজা খুলে যেতেই অনন্যার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। তার মনে পড়ল অনির্বাণের সাথে তার প্রথম দেখা, কুমোরটুলির এক সরু গলিতে। অনির্বাণ রাজচৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী, যে কিনা পরিবারের আভিজাত্য ছেড়ে মাটির শিল্পকে ভালোবেসেছিল। তাদের ভালোবাসা ছিল নদীর স্রোতের মতো, সমস্ত সামাজিক বাধা ভেঙে এগিয়ে চলেছিল। অরুন্ধতী দেবী এই সম্পর্ক কখনোই মেনে নেননি। তিনি অনন্যাকে নিচু জাতের মেয়ে বলে অপমান করতেন, অনির্বাণকে হুমকি দিতেন। কিন্তু তারা গোপনে বিয়ে করে, আর এই স্টুডিওতেই তাদের ভালোবাসার স্বর্গ রচনা করে। তারপর ঈশানের জন্ম হয়। অনির্বাণ চেয়েছিল ঈশানের জন্মের খবরটা সবাইকে জানিয়ে অনন্যাকে তার স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু তার আগেই এক দুর্ঘটনায় অনির্বাণের মৃত্যু হয়। অনন্যা বুঝতে পারল ওটা দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা ষড়যন্ত্র। আর তারপরই সেই ভয়ঙ্কর রাত, অষ্টমীর রাত। অরুন্ধতী দেবী তাকে আর শিশু ঈশানকে নৌকায় করে গঙ্গার ওপারে পাঠিয়ে দেওয়ার নাম করে মাঝন দিতে নিয়ে যান। সেখানে তিনি ঈশানকে কেড়ে নেন আর অনন্যাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। নৌকায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে সবাই মনে করে এটা একটা দুর্ঘটনা। তোমার মতো মেয়ের ছায়াও আমার নাতির ওপর পড়তে দেব না, অরুন্ধতী দেবীর শেষ কথাগুলো অনন্যার কানে বাজছিল। নদীর স্রোত আর এক জেলের দয়ায় সে প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তার স্মৃতি আর পরিচয় দুটোই হারিয়ে গিয়েছিল। অনন্যা স্টুডিওর মেঝেতে বসে পড়ল, তার শরীরটা থরথর করে কাঁপছিল। তার কান্না পাচ্ছিল না, তার বুকের ভেতরটা ক্রোধ আর অসহায়তায় জ্বলে যাচ্ছিল। এই মহিলাটি তার কাছ থেকে তার ভালোবাসা, তার সন্তান, তার পরিচয়, সবকিছু কেড়ে নিয়েছে। আর এখন ভাগ্যের পরিহাসে সে নিজেরই সন্তানের শিক্ষিকা হয়ে নিজেরই বাড়িতে ফিরে এসেছে। সে স্টুডিও থেকে বেরিয়ে এল, তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল। এখন তার মনে একটাই লক্ষ্য, তার সন্তানকে উদ্ধার করা এবং অরুন্ধতী দেবীর মুখোশটা সবার সামনে খুলে দেওয়া। সেদিন ছিল দুর্গাপূজার অষ্টমী। সারা বাড়ি অতিথিতে ভরে গিয়েছিল। অরুন্ধতী দেবী সবার সামনে তার আভিজাত্য আর বংশমর্যাদার প্রতিমূর্তি হয়ে বসেছিলেন। ঈশানকে একটা দামি পোশাকে সাজিয়ে তার পাশে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু ছেলেটার মুখে কোনো হাসি ছিল না। তার চোখ দুটো শুধু অনন্যাকে খুঁজছিল। হঠাৎ ঈশানের শরীরটা কাঁপতে শুরু করল। তার প্রচণ্ড জ্বর এসেছে। সে জ্বরের ঘোরে চিৎকার করে উঠল, আগুন, নৌকা, মা! মাকে ধাক্কা দিল। সারা ঘরের অতিথিরা চমকে উঠল। অরুন্ধতী দেবীর মুখটা ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। তিনি ঈশানকে থামানোর চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে অনন্যা ঘরের মধ্যে প্রবেশ করল। তার পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু তার চোখে ছিল সাক্ষাৎ দুর্গার তেজ। সে সোজা অরুন্ধতী দেবীর সামনে গিয়ে দাঁড়াল। আপনার খেলা শেষ, মিসেস রায়চৌধুরী। অনন্যার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন। আপনি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছেন, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। কিন্তু সত্যকে বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না। অতিথিরা ফিসফিস করতে শুরু করল। অরুন্ধতী দেবী নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠলেন, কে তুমি? কি সব আজেবাজে কথা বলছ? সিকিউরিটি! এই পাগল মেয়েটাকে এখান থেকে বের করে দাও। কিন্তু অনন্যা এক চুলও নড়ল না। সে তার আঁচলের ভেতর থেকে একটা ছোট, পুরনো মাটির মূর্তি বের করল। এটা আমি আর অনির্বাণ একসাথে বানিয়েছিলাম, সে বলল। এর ভেতরে আমাদের বিয়ের প্রমাণ আর আমাদের সন্তানের জন্মের প্রমাণ রাখা আছে। আপনার ছেলে মারা যাওয়ার আগে সে তার এক সাংবাদিক বন্ধুকে সবকিছু জানিয়ে একটা চিঠিও লিখেছিল। ঠিক সেই সময়ে বাড়ির দরজায় পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। সাথে ছিল বেশ কয়েকজন সাংবাদিক। চন্দন দাস, যিনি এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন, তিনি এগিয়ে এসে বললেন, আমি সবকিছুর সাক্ষী। আমি নিজের চোখে দেখেছি
কর্তৃমাতা কিভাবে অনন্যা দিদিমণি আর ঈশান বাবাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। অরুন্ধতী দেবীর পায়ের তলার মাটি সরে গেল। তার এতদিনের সম্মান, প্রতিপত্তি সবকিছু এক মুহূর্তে ধুলোয় মিশে যাচ্ছিল। তার আভিজাত্যের দুর্গটা ভেঙে পড়ছিল। পুলিশ এবং সাংবাদিকদের আগমনে রাজচৌধুরী বাড়ির জমকালো অষ্টমীর অনুষ্ঠান এক মুহূর্তে বিশৃঙ্খল নাটকে পরিণত হল। ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের চিৎকারে অরুন্ধতী দেবীর মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। তিনি শেষ চেষ্টা হিসেবে চিৎকার করে বললেন, এসব মিথ্যা। এই মেয়েটা একটা প্রতারক। ও আমার নাতির মাথা খারাপ করে দিয়েছে আর আমার পরিবারের সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু তার কথায় আর কেউ বিশ্বাস করছিল না। চন্দন দাসের সাক্ষ্য এবং অনন্যার দেখানো প্রমাণগুলো ছিল অকাঠ্য। ঈশান জ্বরের ঘোরেও তার মায়ের আঁচলটা শক্ত করে ধরে রেখেছিল, যেন এটাই তার একমাত্র আশ্রয়। একজন সিনিয়র পুলিশ অফিসার অরুন্ধতী দেবীর দিকে এগিয়ে এসে বললেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, মিসেস রাজচৌধুরী। অরুন্ধতী দেবী তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু তীব্র ঘৃণা আর অহংকার। তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন তিনি অনন্যার দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো আজ জিতে গেলে, কিন্তু আমার নাতিকে তুমি কোনোদিন সুখী করতে পারবে না। তোমার নিচু জাতের রক্ত ওর গায়ে লেগে আছে, সমাজ ওকে কোনোদিন মেনে নেবে না। কিন্তু অনন্যাকে আর স্পর্শ করতে পারল না। সে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে রাখল। বাইরের পৃথিবীর কোনো কথাই যেন তার কানে পৌঁছাচ্ছিল না। পরের কয়েকটা দিন ছিল ঝড়ো হাওয়ার মতো। রায়চৌধুরী পরিবারের কেলেঙ্কারি খবরের কাগজের প্রথম পাতায় জায়গা করে নিল। ক্যান্সেল কালচার বা সামাজিক বজকটের ঢেউ তাদের অভিজাত বৃত্তে আছড়ে পড়ল। অনেকেই অরুন্ধতী দেবীর আসল রূপ দেখে অবাক হয়েছিলেন, আবার অনেকেই বলছিলেন যে ক্ষমতা আর টাকার জোরে তিনি হয়তো ছাড়া পেয়ে যাবেন। অনন্যার সামনে এখন দুটো পথ খোলা ছিল। সে অরুন্ধতী দেবীর বিরুদ্ধে মামলা চালিয়ে তাকে জেলে পাঠাতে পারত, তার সমস্ত অহংকারকে চূর্ণ করে দিতে পারত। সমাজের চোখে সে হতে পারত এক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা নায়িকা। কিন্তু যখন সে ঈশানের মুখের দিকে তাকাত, তখন তার মনটা অন্য কথা বলত। ঈশানের মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা সারিয়ে তুলতে সময় লাগবে। প্রতিশোধের আগুন হয়তো অনন্যার মনকে সাময়িক শান্তি দেবে, কিন্তু সেই আগুনের আজ ঈশানের ভবিষ্যৎকে পুড়িয়ে দিতে পারে। সে চায় না তার ছেলে তার পরিচয় নিয়ে সারা জীবন একটা বিতর্কের মধ্যে বেঁচে থাকুক। একদিন অনন্যার আইনজীবী তাকে জানালেন যে রাজচৌধুরী পরিবারের তরফ থেকে একটা সমঝোতার প্রস্তাব এসেছে। তারা ঈশানের সমস্ত সম্পত্তির অধিকার অনন্যাকে হস্তান্তর করতে রাজি, এবং ঈশানের ভবিষ্যতের সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত, বিনিময়ে অনন্যাকে মামলা তুলে নিতে হবে। অরুন্ধতী দেবী তার বাকি জীবনটা লোকচক্ষুর আড়ালে কাটাবেন। এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত। একদিকে ছিল ন্যায় বিচার, আর অন্যদিকে ছিল তার সন্তানের মানসিক শান্তি আর ভবিষ্যৎ। অনন্যা সেই রাতে ঈশানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসল। নদীর জলে পূজার হাজারো প্রদীপের ছায়া কাঁপছিল। সে ঈশানকে জিজ্ঞেস করল, তুমি কি চাও, সোনা? ঈশান তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, মা। আমরা আবার একসাথে মূর্তি বানাব। ঈশানের এই সহজ সরল কথাটাই অনন্যাকে তার পথের দিশা দেখিয়ে দিল। তার লড়াইটা ছিল তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। সে তার ছেলেকে এক অন্ধকার অতীত উপহার দিতে চায় না, সে তাকে এক সুন্দর ভবিষ্যৎ দিতে চায়। পরদিন সকালে অনন্যা তার আইনজীবীকে ফোন করে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। সে সমঝোতায় রাজি। তার একটাই শর্ত, অরুন্ধতী দেবী বা রাজচৌধুরী পরিবারের কোনো ছায়া যেন আর কোনোদিন তার বা তার ছেলের ওপর না পড়ে। অনেকেই তার এই সিদ্ধান্তকে দুর্বলতা বলে মনে করল, কিন্তু অনন্যা জানত, ক্ষমা করা কখনো কখনো সবচেয়ে বড় সাহসের পরিচয়। সে তার নিজের ক্ষতগুলোকে সারিয়ে তোলার জন্য, তার ছেলেকে এক নতুন জীবন দেওয়ার জন্য এই পথটাই বেছে নিল। মামলা শেষ হওয়ার কয়েক মাস পর কলকাতা শহরের কোলাহল থেকে দূরে অনন্যা আর ঈশান তাদের নতুন জীবন শুরু করল। রাজচৌধুরী পরিবারের দেওয়া টাকায় সে কুমোরটুলির কাছেই একটা ছোট বাড়ি আর একটা বড় স্টুডিও কিনেছিল। তার স্টুডিওর নাম দিয়েছিল পুনর্নবা, যার অর্থ পুনর্জন্ম। এটা ছিল শুধু তার শিল্পের পুনর্জন্ম নয়, এটা ছিল তার নিজের জীবনেরও পুনর্জন্ম। ঈশান এখন পুরোপুরি সুস্থ। সে স্কুলে যায়, বন্ধু বানিয়েছে,
আর আগের মতো চুপচাপ থাকে না। কিন্তু তার সবচেয়ে প্রিয় জায়গা হল মায়ের স্টুডিও। মা আর ছেলে মিলে দিনভর মাটি নিয়ে খেলা করে, নতুন নতুন মূর্তি গড়ে। ঈশানের ছোট ছোট হাতে গড়া মূর্তিগুলোতে এক অদ্ভুত সারল্য আর সৌন্দর্য ফুটে ওঠে, যা দেখে অনন্যার বুকটা গর্বে ভরে যায়। তার হাতের পদ্মফুলের দাগটা এখনও আছে, কিন্তু এখন ওটা দেখলে তার আর ভয় করে না। ওটা এখন তার কাছে তার লড়াইয়ের প্রতীক, তার হারিয়ে যাওয়া স্মৃতি আর ফিরে পাওয়া জীবনের সাক্ষী। চন্দন দাস মাঝে মাঝে তাদের দেখতে আসেন। রাজচৌধুরী বাড়ি ছেড়ে দিয়ে তিনি এখন এক আশ্রমে থাকেন। তিনি যখন ঈশানকে হাসতে দেখেন, তখন তার চোখ দুটো জ্বলে ভরে ওঠে। তিনি অনন্যার কাছে তার অতীতের ভুলের জন্য বারবার ক্ষমা চান। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছে। সে জানে চন্দন দাস পরিস্থিতির শিকার ছিলেন। একদিন স্টুডিওতে কাজ করার সময় ঈশান অনন্যাকে জিজ্ঞেস করল, মা, দিদাভাই এখন কোথায়? অনন্যা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে জানত এই প্রশ্নটা একদিন আসবে। সে ঈশানের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, তিনি এখন অনেক দূরে, সোনা। তিনি হয়তো ভুল করেছিলেন, কিন্তু তিনি তোমার শরীরের একটা অংশ। তাকে ঘৃণা করতে হবে না, শুধু মনে রেখো যে ভালোবাসা ভুলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনন্যা তার ছেলেকে শুধু শিল্প শেখাচ্ছিল না, সে তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিচ্ছিল, ক্ষমা এবং সহানুভূতির শিক্ষা। এবছর দুর্গাপূজার সময় অনন্যার স্টুডিও থেকে সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটি শহরের এক বিখ্যাত প্যান্ডেলে পাঠানো হল। প্রতিমাটির মুখ ছিল অনন্যার মুখের আদলে গড়া, কিন্তু তার চোখে ছিল এক শান্ত, সৌম্য এবং ক্ষমাশীল দৃষ্টি। দশমীর দিনে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছিল, তখন অনন্যা আর ঈশান গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিল। হাজারো মানুষের ভিড়ে, ঢাকের শব্দে, সিঁদুর খেলার রঙে আকাশ বাতাস মুখরিত। ঈশান তার মায়ের হাতটা শক্ত করে ধরে রাখল। অনন্যা নদীর জলের দিকে তাকিয়ে দেখল, প্রতিমার সাথে সাথে যেন তার অতীতের সমস্ত কষ্ট, সমস্ত বেদনাও ভেসে যাচ্ছে। তার জীবনটা এখন আর ভাঙা টুকরোর সমষ্টি নয়। তার জীবনটা এখন একটা সম্পূর্ণ মূর্তি, যা সে ভালোবাসা, সাহস আর ক্ষমা দিয়ে নিজের হাতে গড়েছে। নদীর ওপার থেকে ভেসে আসা সন্ধ্যার আজানের সুর আর মন্দিরের ঘণ্টার শব্দ একসাথে মিশে যাচ্ছিল। অনন্যা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাড়ির দিকে পা বাড়াল। তার মনে হল সে শুধু তার ছেলেকে ফিরে পায়নি, সে নিজেকেও ফিরে পেয়েছে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়।